হ্যাঁ, নিঃশর্ত মুক্তি। এবং এটাও বলছে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা আর তারে অ্যারেস্ট করা নাকি একই। তাহলে যে এনসিপি চালাচ্ছে, যে নীতি নির্ধারকরা, ওই নীতি নির্ধারককে চালাচ্ছে ফরহাদ মাজার, আর ওই এনসিপির একজন সদস্য আবুল সরকারের বিচার চাইবে আর ফরহাদ মাজার মুক্তি চাইবে। তাহলে যে বিচার চায় সে কি এই দলে থাকতে পারবে? এই জন্যই আমি থাকতে পারিনি, এই জন্য আমি পদত্যাগ করেছি, কথা পরিষ্কার। সেই জায়গা থেকে এখন এগুলো চলছে। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে এনসিপি মনে হয়তো ধর্মীয় কোনো, যেহেতু 24 সালের বিপ্লবের তারা মাইলেজটা নিয়েছে, তারা ভেবেছে যে হয়তোবা তারা ভালো কিছু করছে বা তারা ইসলামের পক্ষেই, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টো। এটা মানুষদের জানতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বললাম এটা অলরেডি বলে দিয়েছি, যে আপনার নমিনেশন আপনি বিক্রি করেছেন, খুব ভালো কথা। এখানে মাঝখান দিয়ে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন, এগুলো নিয়ে প্রচুর আলাপ উঠেছিল। আলাপ উঠার পরে কেন্দ্রীয় কমিটির লোকজন তারা মানে 60-70 জন ঐক্যবদ্ধ হয়ে গেছে, যদি এরকম কিছু হয় তাহলে তারা মানে যারা যাবে আসন, যারা নেবে ভাগাভাগি করবে, তাদেরকে বহিষ্কার করে এরা আসল এনসিপি দল করাবে, এরকম একটা গুঞ্জন তৈরি হয়ে গেছে। যার ফলে তারা মানে বাধ্য হয়েছে যে ওই পদক্ষেপ থেকে সরে আসতে। পরবর্তীতে যে ধরেন এরকম যখন নমিনেশনগুলো বিক্রি হচ্ছে, একই সময়ে কিন্তু অন্যান্য কাজগুলো হচ্ছে, যে মানে নেগোসিয়েশনের আলাপগুলো একই সময় হচ্ছে। কিন্তু তাহলে এইটা কিন্তু আসলে আমরা মানে স্বাভাবিক মনে করতে পারিনি। এটা কেন হবে? এটা তো এখন যদি বলতে, এটা তো এক ধরনের প্রতারণা বলতে হয়। এটা কিন্তু হয়েছে। এখন আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আসিফ মাহমুদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে সে এখানে একটা যে পদ চেয়েছিল, সেই পদটা মাহফুজুর কোরআনের একজন দখল করে আছে, সেটা আর মানে হয় নাই। যার ফলে সে আর এখন এনসিপিতে ওইভাবে আসেনি, বা এরকম একটা কারণে সে আজ পর্যন্ত আসতে পারেনি। যার ফলে তাদের দুই ছাত্র উপদেষ্টার মধ্যে সম্পর্ক যে ভালো না, এটা মানুষ জানে অবেন্সিকে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। অথচ হ্যাঁ, এই যে আসিফের এনসিপির গঠনে আসিফের অনেক অবদান আছে। সে মোটামুটি অনেক অবদান কিন্তু রেখেছে, আপনারা সেটা জানেন। আজকে সেই ধরনের এনসিপিতে যেতে পারছে না, বা মানে ওই পরিবেশটাই রাখা হয়নি। 27 নভেম্বর একটা জোট হওয়ার কথা ছিল। আমি গণ অধিকার পরিষদের সাবেক উচ্চতর পরিষদের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার। শোনেন, 2018 সালে মূলত 2024 সালের পিতা, এটাই চরম সত্যি কথা। কারণ 18 সালে যে কোটা সংস্কার হয়েছিল, যে কোটা বাতিল হয়েছিল, ওই কোটা আদালত কর্তৃক আবার পুনর্বহালের কারণেই কিন্তু 24-এর সূচনা। কেউ অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে 18 থেকে 24 বাংলাদেশে বিএনপির মতো বড় দল রাজপথে নামতে পারে নাই, জামাত শিবির তো তাদের পরিচয় দিতে পারে নাই। এমন একটা কঠিন সময়ে শুধু তরুণরা, 18 সালের ওই প্রেক্ষাপট থেকে উঠে আসা তরুণরা গণ অধিকার পরিষদ নামে দল করে তারা বাংলাদেশে একমাত্র বিরোধী বয়স তখন জারি রেখেছিল, অন্যতম বলা যায় বিরোধী বয়স জারি রেখেছিল। রাজপথে মিছিল মিটিং তারাই করেছিল। মোদি বিরোধী আন্দোলনেও তাদের কিন্তু মানে 54 জন অ্যারেস্ট হয়েছে। তাদের কি অবস্থা হয়েছে? তারা 6 বছর ধরে পরীক্ষা দিয়েছে। এবং 24 সালের এই আন্দোলন যখন শুরু হয়, তখন থেকে ওইখান থেকে কিন্তু প্রথম মিছিলটা বের হয়। তখন হাসান আল মামুন শাহ ওরা যদি মিছিল করছে, ওরা যদি একটা দল করেছে, সাধারণ স্টুডেন্টের তকমাটা তারা পাচ্ছিল না। তো আসিফরা হচ্ছে যে সাধারণ স্টুডেন্টের তকমাটা পেয়েছে এবং তাদের গ্রুপের লোক সংখ্যা বাড়তে লাগলো। একটা পর্যায়ে বিষয়টা এইভাবে হয়েছে। সবই ভালো, কিন্তু 18 এবং 24 তো ওতপ্রোতভাবে জড়িত, দুইটা আসলে একে অন্যের পরিপূরক, এটাই সত্যি কথা। তো আমরা বলেছি যে এই যে মানে সবাই পুরো তরুণ সব ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে অবশ্যই একটা নতুন তারুণ্যভিত্তিক রাজনীতি নির্মাণ হওয়া সম্ভব ছিল। তাহলে যারাই সব তরুণকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা দিল না, আমি মনে করি বাংলাদেশের তারা ভালো চায় না এই জিনিসটা। তা এটা সর্বশেষ যাক, দল একীভূত না হোক, অন্তত জোটটা হোক। সেই জোটটা হতে গিয়ে পরবর্তীতে জানা গেল যে আপনার এই জোট হয়েও বিএনপি মানে কোনো এক দলের সঙ্গে একটা নেগোসিয়েশন করবে একটা বেশি আসনের জন্য। তো যার ফলে আর কোনো একটা দল, আমি নাম বলছি না, তারা রাজি হয়নি, জোটটা আর হয়নি।